কেউ। তাহলে আমি আবার বলি প্রথম থেকে। আজকে আমরা আলোচনা করব আদর্শ এবং বাস্তব গ্যাস নিয়ে। তো আদর্শ গ্যাস, যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে গ্যাস সূত্রসমূহ যেমন বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে তাদেরকেই আমরা বলবো আদর্শ গ্যাস। আর যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে গ্যাস সূত্রসমূহ যেমন বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র মেনে চলবে না তারাই হচ্ছে বাস্তব গ্যাস। তাহলে আদর্শ গ্যাস কি? যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে তাদেরকে আমরা বলি আদর্শ গ্যাস। আর যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে না তাদেরকেই আমরা বলবো বাস্তব গ্যাস। তাহলে আদর্শ গ্যাস কাকে বলা হচ্ছে? যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে তাদেরকেই বলা হচ্ছে আদর্শ গ্যাস। আর যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র অনুসরণ করে না বা মেনে চলে না তাদেরকেই বলা হচ্ছে বাস্তব গ্যাস। আসলে আমরা যে গ্যাসগুলো সম্পর্কে জেনে থাকি যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই গ্যাসগুলো হচ্ছে বাস্তব গ্যাস। যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, হিলিয়াম, এগুলো সবই হচ্ছে বাস্তব গ্যাস। আর আদর্শ গ্যাস হচ্ছে একটা কাল্পনিক ধারণা মাত্র। তাহলে আমরা যে সকল গ্যাস সম্পর্কে আমাদের ধারণা আছে এই গ্যাসগুলো হচ্ছে কি গ্যাস? বাস্তব গ্যাস। আর আদর্শ গ্যাস হচ্ছে কাল্পনিক ধারণা মাত্র। এবার আমরা এতে একটু তুলনামূলক আলোচনা শিখব। আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের একটু তুলনামূলক আলোচনা। দেখো, তাহলে আমরা একটু ভাগ করে নেই। এই দিকে লিখি আদর্শ গ্যাস আর এইদিকে আমরা লিখি বাস্তব গ্যাস। তাহলে আদর্শ গ্যাসের একটা সমীকরণ আছে, কি সেটা তোমরা এর আগে প্রতিপাদন করেছো, পিভি সমান NRT। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণটা কি? পিভি সমান NRT। আর এই ক্ষেত্রে পিভি নট ইকুয়াল NRT। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান NRT। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি? পিভি সমান নট ইকুয়াল NRT। এখানে A1B থেকে 334 রোল এখানে উপস্থিত হয়েছে। মাহিদুল শাহিল উপস্থিত আছে, এরপরে জেরিন উপস্থিত আছে। জেরিন বলছিল সাউন্ড শোনা যায় না, এখন সম্ভবত শোনা যায়। এখন তবে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি হাই টেম্পারেচারে এবং লো প্রেসারে, পিভি সমান NRT বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তাহলে আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি জানি? পিভি সমান NRT। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে পিভি নট ইকুয়াল NRT। তবে যদি হাই টেম্পারেচার এবং লো প্রেসার অবস্থা থাকে তাহলে পিভি সমান NRT, এটা মেনে চলবে। 2 নম্বর কথা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অণুসমূহের আয়তন গ্যাসাধারের আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। তাহলে কি লিখলাম? আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অণুসমূহের আয়তন গ্যাসাধারের আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। এবার আমরা এই দিকে আসি। এখানে আমরা লিখব যে গ্যাসের অণুসমূহের আয়তন গ্যাসাধারের আয়তনের তুলনায় নগণ্য হতে পারে না বা আয়তন থাকে। এখানে আমরা আয়তনকে একেবারে নগণ্য গণনা করেছি, কিন্তু এখানে গ্যাসের আয়তন বিবেচনা করা হয়। এক্ষেত্রে গ্যাসের আয়তন বিবেচনা করা হয়। তাহলে আমরা কি শিখলাম? যে আদর্শ গ্যাস পিভি সমান NRT সমীকরণ মেনে চলে
বাস্তব গ্যাস এই সমীকরণ মেনে চলে না, তবে হাই টেম্পারেচার এবং লো প্রেশারের মেনে চলে। আর গ্যাসের অণুসমূহের মোট আয়তন গ্যাসাধারের আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য, তবে বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা নগণ্য হতে পারে না। 3 নম্বর হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে। তাহলে তোমরা লিখে দাও, রোল 285, মাহিদুল ইসলাম শ্যাম, থ্যাংক ইউ। এখন 4 নম্বরে আমরা আসি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি। গ্যাসের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি, তবে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব কম। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কম। আমি একটু উপরে লিখি। 1 নম্বরটা যেহেতু অনেকবার বলেছি যে পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস মেনে চলে না, তবে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে মেনে চলে। 5 নম্বর কথা হচ্ছে স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন, তোমরা লিখে রাখো, স্থির তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা একটু দেখে নেই। তোমাদের নিচেরগুলো কি লিখতে পেরেছো? আচ্ছা, আমি লেখা শেষ করি। তাহলে আদর্শ গ্যাসের আয়তন, এখানে আমরা লিখব কি, স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন অভ্যন্তরীণ শক্তির উপর নির্ভরশীল নয়। এখানে এটাকে যদি আমরা এইভাবে প্রকাশ করি, du/dv, অর্থাৎ আয়তন অভ্যন্তরীণ শক্তি যেহেতু স্থির তাপমাত্রা T = 0। এখানে স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন গ্যাসের অভ্যন্তরীণ শক্তির উপর নির্ভরশীল নয়, আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা নির্ভরশীল। তাহলে আমরা কি পড়লাম? আদর্শ এবং বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা কি কি জানলাম? যে আদর্শ গ্যাসসমূহ পিভি = এনআরটি সমীকরণ মেনে চলে, বাস্তব গ্যাসসমূহ এই সমীকরণ মেনে চলে, তবে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে। 2 নম্বর কথা হচ্ছে গ্যাসের অণুসমূহের আয়তন গ্যাসাধারের আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা নগণ্য নয় বা গণ্য করা হয় বা বিবেচনা করা হয়। আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই, আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা থাকবে। আবার আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা 4 নম্বর পয়েন্টে কি শিখলাম? যে আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এখানে জেরিন লিখছে, স্যার পিছনের লাইটটা অফ করলে ভালো হয়, লাইটের ফোকাসের জন্য বোঝা যায় না। আচ্ছা, একটু দেখি কি করা যায়। এখন কি দেখা যায়? জেরিন, এখন কি দেখা যায়? জেরিন, এখন ক্লিয়ার কিনা বলো। জি স্যার, এখন ক্লিয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা লিখে নাও তাহলে।
যদি তোমাদের দেখতে সমস্যা হয় তাহলে আমি আরও একবার বলি যে স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন গ্যাসের অভ্যন্তরীণ শক্তির উপর নির্ভরশীল নয়, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা নির্ভরশীল। তোমাদের লেখা শেষ হলে বলবে। তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু নক করবে যে স্যার লেখা শেষ, তাহলে আমি পরবর্তী আলোচনায় যাব। তাহলে আমরা কি শিখলাম? আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস কি? আদর্শ গ্যাস হচ্ছে যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে, তাদেরকে বলা হচ্ছে আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাস হচ্ছে যে সকল গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে না, তাদেরকে বলা হচ্ছে বাস্তব গ্যাস। এদের মধ্যে তুলনা করতে গেলে আমরা প্রথমে বলতে পারি যে আদর্শ গ্যাসসমূহ পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে, বাস্তব গ্যাসসমূহ এটা মেনে চলে না, তবে হাই টেম্পারেচার এবং লো প্রেশারে তা মেনে চলে। 2 নম্বর কথা হচ্ছে গ্যাসের অণুসমূহের আয়তন গ্যাসাধারের আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য, তবে বাস্তব গ্যাসের ক্ষেত্রে এরা নগণ্য বিবেচনা করা হয় না, অর্থাৎ এর আয়তন বিবেচনা করা হয়। 3 নম্বর কথা হচ্ছে গ্যাসের অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই, এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে। বাস্তব গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ বা বিকর্ষণ বল কার্যকর। আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব কম। আর আমরা সর্বশেষে শিখলাম যে স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন অভ্যন্তরীণ শক্তির উপর নির্ভরশীল নয়। এখানে ইউটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, আর ভিটা হচ্ছে আয়তন, আর টি স্থির তাপমাত্রায় সমান 0, অর্থাৎ আয়তন। আর স্থির তাপমাত্রায় অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করতেছে না, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা নির্ভর করবে। তো মোটামুটি মনে হয় তোমাদের এতক্ষণে লেখা শেষ হয়ে গেছে। এবার আমরা শিখব অ্যামাগা বক্র। অ্যামাগা বক্র তোমরা একটু লেখো, দেখি তোমাদের কোনো সমস্যা আছে কিনা। এখন আমরা আলোচনা করব। মাহিদুল লিখছে স্যার কমপ্লিট, ঠিক আছে। নাহিয়া নিমন জি স্যার। তাহলে অ্যামাগা বক্র সম্পর্কে আমরা একটু জানব। অ্যামাগা বক্র কি? আমরা জানি বয়েলের সূত্র থেকে আমরা জানি ভি প্রপোর্শনাল 1/p। তাহলে ভি সমান কে ইন্টু 1/p। তাহলে পি ভি সমান কে। দেখো তো এটা আমরা শিখেছি কিনা এর আগে? পি ভি সমান কে, এটা কি আমরা আগে শিখেছি? দেখো তোমরা একটু মনে করে দেখো যে পি ভি সমান তাহলে দেখো তো এটা শিখেছি কিনা আমরা আগে। অর্থাৎ স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন যদি আমরা গ্রাফ অঙ্কন করি, এই দিকে যদি আমরা ওয়াই অক্ষে পিভি নেই, আর এক্স অক্ষে যদি আমরা পি নেই, এটা অ্যাটমসফিয়ার এককে নিলাম, তাহলে এটা লিটার অ্যাটমসফিয়ার হবে। তাহলে তোমরা দেখো পিভি আর পি, তো যদি আমরা পিভির মান পি এর সাথে সাথে যদি বৃদ্ধি করি, চাপ বৃদ্ধি পাচ্ছে, তাহলে পিভি এর মান বাড়বে। আরও একটু চাপ বৃদ্ধি করলাম, কনস্ট্যান্ট থাকবে। আরও একটু বৃদ্ধি করলাম, কনস্ট্যান্ট থাকবে। আরও একটু বৃদ্ধি করলাম, দেখো পিভি সবসময় কি ধ্রুবক থাকবে। দেখো আয়তন আমরা যতই বৃদ্ধি করি না কেন, এটা সবসময় ধ্রুবক থাকবে। আর যদি ধ্রুবক থাকে তাহলে এটা এই বয়েলের সূত্রকে অনুসরণ করলো, আর যদি বয়েলের সূত্রকে অনুসরণ করে সেটা আদর্শ গ্যাস। তোমরা লেখো একটু। যেহেতু বয়েলের সূত্রে আমরা জানি কি জানি যে ভি প্রপোর্শনাল 1/p, তাহলে ভি সমান কে ইন্টু 1/p, তাহলে পি ভি সমান কে। পি বনাম পি এর লেখচিত্র আমরা অঙ্কন করি, তাহলে আমরা কি পেতে পারি যে চাপ আয়তনের গুণফল সবসময় ধ্রুবক থাকে। আর এই চাপ আয়তনের গুণফল যদি ধ্রুবক থাকে, তখন আমরা এই অবস্থায় যে চিত্র পেলাম সেটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য এই লেখচিত্র। তবে
যেহেতু আদর্শ গ্যাস একটা কাল্পনিক ধারণা মাত্র, তাই বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই রেখা কেমন হবে আমরা একটু দেখে আসি। যেমন হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধির সাথে সাথে, যেমন হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চাপ আয়তনের গুণফল বেড়ে যাবে। আবার নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হবে? নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা কি দেখতেছি? যে আদর্শ আচরণ থেকে, এটা হচ্ছে আদর্শ গ্যাসের রেখা, এই আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়ে যায়। চাপ বৃদ্ধির সাথে সাথে চাপ আয়তনের গুণফল আগে হ্রাস পায়, এরপর চাপ বৃদ্ধির সাথে সাথে আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়তে থাকে। এটি হচ্ছে অ্যামাগার পরীক্ষা বা অ্যামাগা কার্ভ বা অ্যামাগা বক্র। তোমরা একটু লিখে নাও। তাহলে আমরা কি পেলাম? যে আদর্শ গ্যাস হলে চাপের প্রেক্ষিতে যদি আমরা বা চাপ ভার্সেস পিভি বা চাপ আয়তনের গুণফলের যদি লেখচিত্র অঙ্কন করি, তাহলে চাপ বৃদ্ধি পেলেও চাপ আয়তনের গুণফল ধ্রুবক থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। তখন আমরা এই গ্যাসটাকে আদর্শ গ্যাস বলবো। তখন এই গ্যাসটাকে আমরা কি বলবো? আদর্শ গ্যাস। তাহলে এই যে রেখাটা চাপ আয়তনের গুণফল একটা পি এ রেখার সাথে যে আনুভূমিক হলো, এটা হচ্ছে আদর্শ গ্যাস রেখা। আর এখানে দেখতেছি বাস্তব গ্যাসের ক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেন হালকা হওয়ায় ওই চাপ বৃদ্ধির সাথে সাথে চাপ আয়তনের গুণফল আস্তে আস্তে বৃদ্ধি পায়, তবে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আস্তে আস্তে হ্রাস পায়। এটা কেন হলো বা কি কারণে হলো তার ব্যাখ্যা এখন আমরা দেব। তোমাদের কি এই পর্যন্ত লেখা হয়েছে? পিভি বনাম পি এর লেখচিত্র কি তোমরা তুলতে পেরেছো? যদি লেখা শেষ হয় তাহলে তোমরা একটু বলো, তাহলে আমি সামনের দিকে যাই। এই রেখাগুলা এরকম বেঁকে গেল কেন বা আদর্শ আচরণ থেকে কেন বিচ্যুত হইল, এর ব্যাখ্যা এখন আমরা দিব। তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু জানাও। তোমাদের কি লেখা শেষ? জি স্যার, তুলছি, থ্যাংক ইউ। এখন তাহলে আমরা একটু সামনের দিকে যাই। এভাবে অ্যামাগার পরীক্ষা ব্যাখ্যা করার জন্য আমরা সংকোচনশীলতা গুণাঙ্ক ব্যবহার করব। সংকোচনশীলতা গুণাঙ্ক অথবা পেষণ গুণাঙ্ক। এই সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক অনুযায়ী আমরা ওই গ্রাফটার ব্যাখ্যা দিতে পারব। দেখো এখানে পিভি সমান সমান জেড এন আর টি, আমরা আদর্শ গ্যাস সমীকরণটাকে এভাবে লিখতে পারি। এখানে জেড সমান সমান হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক জেড। তাহলে জেড সমান সমান আমরা কী পাই? পিভি বাই এন আর টি। তবে এক মোল গ্যাসের জন্য কি পাই? পিভি বাই আর টি। তাহলে জেড সমান সমান আমরা কি পাচ্ছি? পিভি বাই আর টি। তো কোনো গ্যাসের চাপ আয়তনের গুণফলকে যদি আমরা মোলার গ্যাস ধ্রুবক এবং টেম্পারেচার দিয়ে ভাগ করি, তাহলে যদি 1 হয়, অর্থাৎ পিভি সমান সমান এনআরটি, আমরা জানি পিভি সমান সমান এনআরটি, এক মোল গ্যাসের জন্য পিভি সমান সমান আরটি, অর্থাৎ পিভি সমান সমান আরটি হবে। আর যদি পিভি সমান সমান আরটি হয়, তাহলে সেটাকে আমরা কি বলি? আদর্শ গ্যাস বলি। তাহলে জেডের মান যদি 1 হয়, জেড সমান সমান যদি 1 হয়, তাহলে সেই গ্যাসটাকে আমরা কি বলি? আদর্শ গ্যাস। তাহলে জেড সমান সমান 1। কোন ক্ষেত্রে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে। তোমরা একটু তুলে নাও, আমি আরেকবার বলবো, তোমরা আগে তুলে নাও তারপর বলতেছি। তোমরা একটু তুলে নাও তারপর আমি বলতেছি। তোমরা একটু তুলে নাও। দেখো, ইয়েস স্যার, কমপ্লিট, ঠিক আছে। এখানে দেখো আমরা পিভি সমান সমান জেড এনআরটি, এখান থেকে জেডটাকে যদি বামে নেই, পিভি সমান সমান এনআরটি, তাহলে জেড সমান সমান পিভি বাই আরটি এক মোল গ্যাসের জন্য। তাহলে পিভি সমান সমান যদি আরটি হয়, সেটা তো আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে জেডের মান 1, তাহলে পিভি বাই আরটি সমান সমান যদি 1 হয়, অর্থাৎ জেডের মান যদি 1 হয়, তখন আমরা এটাকে আদর্শ গ্যাস সমীকরণ বলতে পারি। তাহলে যখন জেডের মান 1 হবে,
তখন আমরা সেই গ্যাসটাকে আদর্শ গ্যাস সমীকরণ বলবো। এবার দেখো, যদি আমরা ওই গ্রাফটাকেই এই সংকোচনশীলতা গুণাঙ্ক দিয়ে যদি অঙ্কন করি, তাহলে এই দিকে আমি চাপ অ্যাটমসফিয়ারে রাখলাম এক্স অক্ষে, ওয়াই অক্ষে আমরা নেব কি জেড সমান সমান পিভি বাই আর টি। তাহলে জেড সমান সমান পিভি বাই আর টি। এখানে মনে করো 200 অ্যাটমসফিয়ার, 400 অ্যাটমসফিয়ার, 600 অ্যাটমসফিয়ার, 800 অ্যাটমসফিয়ার ইত্যাদি আমরা নিতে পারি, 1000 অ্যাটমসফিয়ার। আর এদিকে 0.5, এখানে 1, জেডের মান এটা 1.52। তাহলে আমরা কি দেখতেছি, জেডের মান যদি 1 হয় তখন সেটাকে আমরা আদর্শ গ্যাস সমীকরণ বলতে পারি, আদর্শ রেখা। এটা হচ্ছে আদর্শ গ্যাস রেখা। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জেডের মান 1 পেয়েছি। এখন যদি আমরা জেডের মান 1 এর কম বেশি করি, এখানে একটু লিখলাম, দেখো জেড সমান সমান যদি 1 হয় তাহলে আদর্শ গ্যাস, আর জেড যদি 1 এর চেয়ে বেশি হয় অথবা 1 এর চেয়ে ছোট হয়, জেডের মান 1 এর চেয়ে যদি বেশি হয় অথবা, দেখো একটু চেঞ্জ করে লিখি, এখানে জেডের মান 1 এর চেয়ে কম হতে পারে, আবার জেডের মান 1 এর চেয়ে বেশি হতে পারে, আবার জেড সমান সমান 1 হতে পারে। তবে জেড সমান সমান যদি 1 হয় সেটা আদর্শ গ্যাস, আর কম বা বেশি যেটাই হোক না কেন সেটা হচ্ছে বাস্তব গ্যাস। তো আমরা কিছুক্ষণ আগে গ্রাফটা কীভাবে দেখে আসলাম, হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে আমরা দেখলাম এরকম, নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য আমরা দেখেছিলাম এরকম। এখন এটার ব্যাখ্যা আমরা শিখব কেন এমন হলো। তোমরা একটু তুলে নাও দ্রুত, তারপর আমি বলতেছি। তোমরা একটু দ্রুত তুলে নাও। তাহলে জেডের মান 1 হলে আদর্শ গ্যাস, আর জেডের মান যদি বা সংকোচনশীলতা জেড এর মান যদি 1 এর চেয়ে কম বা বেশি হয় তখন আমরা এটাকে বলবো বাস্তব গ্যাস। এখানে হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সবগুলোই হচ্ছে বাস্তব গ্যাস। এখন তোমরা দেখো এক্ষেত্রে আমরা কেন নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস চাপ বৃদ্ধির সাথে সাথে চাপ আয়তন গুণফল আগে হ্রাস পেল এবং তারপর আস্তে আস্তে বৃদ্ধি পেল। এর কারণ কি? এর কারণ আমরা জানার জন্য এখানে লিখলে কি দেখা যাবে, আমি একটু বাম পাশে লিখতেছি, হ্যাঁ দেখা যাবে। দেখো এখানে অপোলার গ্যাস হতে হবে, তাহলে গ্যাসকে অবশ্যই অপোলার হতে হবে, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, কার্বন সবই অপোলার, ঠিক আছে। 2 নম্বর কথা হচ্ছে আমরা আকার, গ্যাসের অণুসমূহের আকার দিয়ে এর ব্যাখ্যা করতে পারবো। দেখো তাহলে অপোলার গ্যাস হতে হবে, আমাদের সব গ্যাসগুলোই অপোলার। এবং আকার, এখানে দেখো নাইট্রোজেনের রেখা এটা, অক্সিজেনের এটা, কার্বন ডাইঅক্সাইড এটা, এখানে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। আমরা কি জানি, নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের ভর একটু বেশি, অক্সিজেনের চেয়ে কার্বন ডাইঅক্সাইডের ভর আরও বেশি। এর কারণ কি? কারণ হচ্ছে নাইট্রোজেনের অণুগুলার আকারের চেয়ে অক্সিজেনের অণুগুলার আকার একটু বড়, অক্সিজেনের চেয়ে কার্বন ডাইঅক্সাইডের আকার আরও বড়। তাহলে আকার বড় হলে চাপ আয়তনের গুণফল বৃদ্ধির সাথে সাথে আস্তে আস্তে চাপ বৃদ্ধির সাথে সাথে চাপ আয়তনের গুণফল হ্রাস পাচ্ছে বা ঋণাত্মক বিচ্যুতি হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা যেহেতু এগুলো অপোলার গ্যাস, এই অপোলার গ্যাসসমূহ লন্ডন ফোর্স, এই লন্ডন ফোর্সের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে। এখন আকার যত বেড়ে যাবে লন্ডন ফোর্স তত বেড়ে যাবে, আর লন্ডন ফোর্স যত বেড়ে যাবে অণুসমূহের এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই ক্ষেত্রে অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে। আন্তঃআণবিক আকর্ষণ, আর এখানে আন্তঃআণবিক বিকর্ষণ বল কাজ করে। তাহলে দেখো আকার যত বাড়বে লন্ডন ফোর্স তত বাড়বে, আর লন্ডন ফোর্স যত বাড়বে আন্তঃআণবিক আকর্ষণ তত বাড়বে, আর আকর্ষণ যত বাড়বে ততই জেডের মান কমতে থাকবে, এই জন্যই নিচে নামছে। তবে
চাপ বৃদ্ধির সাথে সাথে চাপ আয়তনের গুণফল বা জেডের মান একটা ন্যূনতম অবস্থায় পৌঁছার পর চাপ বৃদ্ধির সাথে সাথে আবার বৃদ্ধি পাবে, কারণ একটা গ্যাসের অনুসমূহ একটা নির্দিষ্ট মানে পৌঁছানোর পর যদি আবার প্রেশার ক্রিয়েট করা হয় তাহলে গ্যাসের অনুসমূহের মধ্যে বিকর্ষণ বল কাজ করে, আর যখনই বিকর্ষণ বল কাজ করে তখনই চাপ আয়তনের গুণফল আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। তো কেন এরকম রেখা পাওয়া গেল? কারণ নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের অনুসমূহের আকার একটু বড়, অক্সিজেন চেয়ে কার্বন ডাইঅক্সাইডের আকার আরও একটু বড় হওয়ার কারণে লন্ডন ফোর্স এর মান বেড়ে যায়, ফলে আন্তঃআণবিক আকর্ষণ বেড়ে যায়, আর আন্তঃআণবিক আকর্ষণ বেড়ে যাওয়ার কারণে ঋণাত্মক বিচ্যুতি দেখা যায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করলাম আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস কী, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে তুলনামূলক আলোচনা। এরপর আমরা দেখলাম যে অ্যামাগার পরীক্ষা অনুযায়ী আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের লেখচিত্র। আগামী ক্লাসে আমরা শিখব কিভাবে আদর্শ গ্যাসকে বাস্তব গ্যাসে এবং বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের আচরণে রূপান্তরিত করা যায়। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ সবাইকে।